বৃষ্টি ভেজা নয়াপল্টনে দলে দলে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মী। রাজধানীতে আবারও একই দিনে বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি। বিএনপির দাবি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা করছে আওয়ামী লীগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এই অবৈধ সরকার অন্যায় করেছে। যার চিকিৎসার জন্য, জীবন বাঁচানোর জন্য আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আন্দোলন করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে দেশের জনগণের মুক্তি হবে, গণতন্ত্রের মুক্তি হবে। দুর্নীতি যারা করে তাদেরকে যেভাবে হোক তাদেরকে রুখতে হবে। দুর্নীতিবাজদের রক্ষা করার জন্যই বিএনপি জামাতি দুর্নীতিবাজরা নানা ধরনের অপপ্রচার চালায়। যে কোনো অপপ্রচারের, যে কোনো ষড়যন্ত্রের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1 ঘন্টার বৃষ্টিতেই মিরপুরে হাঁটু পানি, সুয়ারেজ লাইনের ময়লা উঠে একাকার, চরম দুর্ভোগ। নতুন করে ভাবাচ্ছে ডেঙ্গু। বছরে শত কোটি টাকা খরচেও এডিস দমনে ব্যর্থ 2 সিটি। পদ্মা সেতুর নদী শাসনে ব্যয় বাড়ল 250 কোটি টাকা। অর্থ বছর শেষ হওয়ার একদিন আগে ছুটির দিনে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক, 6টি প্রস্তাব পাস। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এবং অপরাজেয় দুই দলের লড়াইয়ে রোমাঞ্চিত ফাইনালের অপেক্ষায় টি-20 বিশ্বকাপ। এক যুগের খরা কাটাতে মরিয়া ভারত। দক্ষিণ আফ্রিকার সামনে ইতিহাসের হাতছানি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ। দলীয় প্রধানের মুক্তির দাবিতে প্রায় 8 মাস পর ডাকা এই কর্মসূচি ঘিরে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। বৃষ্টি মাথায় নিয়ে এরই মধ্যে যোগ দিয়েছেন অনেক নেতাকর্মী। ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দেন তারা। মিছিল আর স্লোগান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা জমায়েত হন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরাও। সমাবেশে আসা বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। আন্দোলনের মধ্য দিয়েই দলের শীর্ষ নেত্রীর মুক্তির দাবি আদায়ের হুঁশিয়ারি করেন তারা। 1.5 দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীরা চাইছেন সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এই অবৈধ সরকার অন্যায় করেছে, অন্যায়ভাবে সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ 8 বছর কারাগারে অবদ্ধ করে রাখা হয়েছে। যার চিকিৎসার জন্য, জীবন বাঁচানোর জন্য আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আন্দোলন করছে। সারা দেশে তৃণমূল ও কেন্দ্রীয় কমিটিগুলো পুনর্গঠন হওয়ায় দল সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে, এমনটা জানিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, জামাত সহ জোটের সব শরিক নিয়ে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিবেন দলের হাইকমান্ড। শীঘ্রই আমরা দৃশ্যমানভাবে রাজপথে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব, আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে দেশের জনগণের মুক্তি হবে, গণতন্ত্রের মুক্তি হবে। বিকেল 3টায় শুরু হওয়া সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন, নানা রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর তার স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে আজ বিএনপি
তাদের সমাবেশ করছেন, যেখানে ইতিমধ্যে মহানগরের সমস্ত থানা, ওয়ার্ড এবং ইউনিট থেকে নেতাকর্মীরা এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন এবং এই নয়াপল্টনে দুপুর 2টায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি দুপুর 12টার পর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এখানে ইতিমধ্যে এই মঞ্চে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও কিন্তু এই মঞ্চে রয়েছেন। ইতিমধ্যে নাইটাঙ্গেল মোড় থেকে ফকিরাপুর মোড় পর্যন্ত পুরো রাস্তা থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে, এমনকি এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। আপনারা জানেন যে বেগম জিয়া দীর্ঘদিন যাবৎ কিন্তু অসুস্থ অবস্থায় আছেন এবং সবশেষ গত শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। এখন সেই দলীয় নেত্রীর মুক্তির দাবিতেই এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি এই সমাবেশে ডাক দেন এবং তারা আজকে ঢাকায় এই সমাবেশ তারা করবেন এবং 1 তারিখ তারা সারা দেশের জেলা পর্যায়ে সমাবেশ করবেন এবং তারপরে 3 জুলাই অর্থাৎ সারা দেশের মহানগর পর্যায়ে তারা সমাবেশ করবেন বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান এবং তার 2 বছর 1 মাস পর তিনি সরকারের নির্বাহী আদেশে 2টি শর্তে তিনি মুক্তি পান এবং তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি বাসা থেকে চিকিৎসা নেবেন, বিদেশে যাবেন না, এই ধরনের 2টি শর্তে তিনি ফিরোজের বাসাতে কিন্তু ছিলেন এবং এর মধ্যে তিনি বেশ কয়েকবার কিন্তু অসুস্থ হয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু বেশ কয়েকবার আমরা দেখেছি যে তার লিভার সিরোসিস থেকে হার্টের সমস্যা, থাইরয়েড, নানা রকমের সমস্যা কিন্তু তার রয়েছে। সেই রোগে আক্রান্ত বেগম জিয়া তিনি কিন্তু আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন আজ থেকে 9 দিন আগে এবং সেখানে তিনি ভর্তি আছেন এবং তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। সব মিলে বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় এবং তার মুক্তির দাবিতেই মূলত এই সমাবেশ করছে। বিএনপি কিন্তু নির্বাচনের আগে 7 জনের নির্বাচনের আগে কিন্তু তারা 1 দফা দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু আজকে তারা আবারও বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করছেন বলে নেতাকর্মী যারা রয়েছেন এখানকার তারা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মঞ্চে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। বিএনপির সমাবেশের খবর জানছিলাম নয়াপল্টন থেকে। এদিকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ এনে তা মোকাবেলা করে গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ভারতের সঙ্গে হওয়া সমঝোতা নিয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়ে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তারা। স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আয়োজনে স্মরণ সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। সকালে রাজধানীর কলাবাগানে আয়োজিত এই স্মরণ সভায় যোগ দিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, কর্মীরাই সংগঠনের শক্তির আধার। এ সময় সব প্রতিকূলতা, ষড়যন্ত্র ও অপপ্রচার মারিয়ে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী রাখতে কর্মীদের প্রতি আহ্বান জানান বাহাউদ্দিন নাসিম। গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকতে হবে। হতাশা নানান জিনিস আসবে, ঝড় আসবে, ঝড়কে মোকাবেলা করতে হবে। ঝড় আসলে ঝড়ের আড়ালে নিজেকে রক্ষাও করতে হবে, ঝড়ের পরে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিকূলতাকে মোকাবেলা করেই রাজনৈতিকভাবে দীক্ষিত একজন রাজনৈতিক কর্মী সামনের দিকে এগিয়ে যায়। এদিকে সকালে চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন ক্ষমতাসীন দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, আওয়ামী লীগ সরকার কখনো দেশের স্বার্থ বিকিয়ে কিছু করেনি, অথচ ভারতের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। সেই কানেক্টিভিটির সাথে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। এটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা এটা করতে চাই, কিন্তু বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে যাদের নেত্রী বলেছিলেন যে সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশের সমস্ত সিক্রেসি আউট হয়ে যাবে, তারা কানেক্টিভিটির মর্ম বোঝার কথা নয়। যেমন নেত্রী তেমন তার সভাসদ, সেই জন্যই তারা এই সমস্ত আবল তাবল কথা বলছেন। দীর্ঘ চলার পথে জনগণকে সাথে নিয়ে কর্মীদের জনস্বার্থে কাজ করার নির্দেশনা দেন ক্ষমতাসীন দলের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সানভীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে।
দেশের প্রবীণ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩ জুন পালিত হয়েছে এবং সারা দেশব্যাপী সেই অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠান পালন করার পরও এখনও কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠান চলছে। আজকে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বঙ্গবন্ধু এভিনিউর সামনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত হবেন এবং পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ তারা এর মধ্যে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং যদিও এখনও নেতাকর্মীরা উল্লেখযোগ্য হারে এসে পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যেই মিছিল আসতে শুরু করবে। একের পর এক মিছিল এসে এখানে কানায় কানায় পরিণত হবে। সেজন্য পুরোপুরি প্রস্তুত মঞ্চ, পুরোপুরি প্রস্তুত মঞ্চের সামনের চেয়ারগুলো, আসনগুলো এবং এর মধ্যে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু এভিনিউর উল্টো পাশ থেকে অল্প কিছু সংখ্যক নেতাকর্মী তারা আসতে শুরু করেছেন এবং বিকেল ৩টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হবে এবং ৩টা নাগাদ অনুষ্ঠান শুরু হলে প্রধান অতিথি হিসাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রধান অতিথি হিসাবে থাকবেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি, মোহাম্মদ হুমায়ুন কবির ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও এসে এখানে বক্তব্য রাখবেন এবং সেই দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্যে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আরও উজ্জীবিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং এর মধ্যে যে অনুষ্ঠানগুলো হয়েছে সেই অনুষ্ঠানগুলোর পাশাপাশি তারা এখন কিন্তু নতুন করে সদস্য সংগ্রহের কথাও বলছে, অর্থাৎ আওয়ামী লীগের এই অবস্থানকে আরও দৃঢ় ও সুসংগঠিত করার জন্য যে সাংগঠনিক প্রক্রিয়া আছে সেই সাংগঠনিক প্রক্রিয়াগুলো তারা একই সাথে ধারাবাহিকভাবে পরিচালনা করে যাবেন এবং এখান থেকে আরও তারা যে বক্তব্য রাখছেন এর মধ্যে যে বক্তব্যগুলো এসেছে তার মধ্যে যে বিএনপি যে আন্দোলনের কথা বলছে সেই আন্দোলনের জন্য আওয়ামী লীগ সাংগঠনিকভাবে প্রস্তুতি সবসময় নিয়ে রেখেছিল, এখনও তারা নিয়ে রেখেছে, এমনই তাদের বক্তব্য। তো এই ছিল এখন পর্যন্ত সমাবেশস্থল থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গবন্ধু এভিনিউয়ে। অন্য প্রসঙ্গ, 1 ঘন্টার বৃষ্টিতেই প্রধান সড়কে হাঁটু পানি, আবার সেই পানিতেই মিশছে ডাস্টবিন আর সুয়ারেজ লাইনের ময়লা। এসব মারিয়ে চলাচলে ভোগান্তির শেষ নেই রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, বছরের পর বছর এমন পরিস্থিতির শিকার হলেও দেখার কেউই নেই। পানিতে ভাসছে রাজধানীর মিরপুরের কাজীপাড়ার প্রধান সড়ক। মাথার ওপরে চকচকে আধুনিক বাহন মেট্রো রেল থাকলেও ঠিক তার নিচে উল্টো চিত্র। 1 ঘন্টার বৃষ্টিতেই প্রধান সড়কের প্রায় পুরোটাই তলিয়ে গেছে। শুধু তাই নয়, রাস্তার উপরে স্তূপ করে রাখা ডাস্টবিনের ময়লা মিলেমিশে একাকার, আছে সুয়ারেজ লাইনের ময়লাও। প্রধান সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলেও ঘটে বিঘ্ন। নাগরিকদের ন্যূনতম হাঁটার অধিকারও কেড়ে নিয়েছে ময়লার দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকা ফুটপাত। 1-2 দিন নয়, বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চলছে এমন দুর্ভোগের চিত্র, তাও যেন দেখার কেউ নেই। মিরপুরে একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়। এখন আমাদের এই সমস্যার মধ্যে আমাদের চলাফেরা করতে হয়, কি করব, করার কিছু নেই। ঢাকা শহর এত বর্ষা হলো 88 সনের থেকে এই জিনিসটা এরকম ভুক্তভোগী আমরা পাইতে আছি মিরপুর অঞ্চলটা। মেয়র এসে পানির মতো দাঁড়ায় আসছিল, কিন্তু বলছে যে আমরা পানি টোটাল আমরা নির্দিষ্ট করে দেবো, কিন্তু পানির কোনো উন্নয়ন হচ্ছে না। ভিতরে পানিটা বের হইলে মেন রোডে পানিটা পাস হইতে পারে না পাস হওয়ার কারণে আজকে মেন রোডে পানি জমা থাকে। ময়লা পানিতে চলাচলে সবচেয়ে বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থী আর অভিভাবকরা। পায়ে তো অবশ্যই গা হয়, কি করার, এখন তো চলতে হবে। ময়লা পানি পারে কাজকর্মে যেতে হয়, কিছু করার নেই, আমাদের তো যাইতেই হবে। চুলকানি এই যে এগুলি যে গোটা গাড়া বেশি বাচ্চা হয়, ময়লা এই যে ডেরিং যে উঠতে আছে কোনো আছে কোনো তো সিকিউরিটি কোনো নাই। আবর্জনা যে ময়লা পানি কীভাবে থাকে, যদি কাজ ঠিকঠাক মতো করতো। বৃষ্টি এলে জলাবদ্ধতায় দুর্ভোগ হলেও সিটি কর্পোরেশন যেন দেখেও দেখে না, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের কড়া সমালোচনা শুরু হয়েছে খোদ তার নিজের রাজ্য জুড়ে। তৃণমূল নেত্রীর এমন মনোভাবে প্রতিবেশী 2 দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন মমতার রাজ্যের বর্ষিয়ান সাংবাদিকরা। তাদের কেউ কেউ বলছেন 2011 সালে তিস্তা চুক্তির সময় তৎকালীন মনমোহন সিং সরকার অনেক চেষ্টা করেও বোঝাতে পারেননি মমতাকে। তবে গঙ্গার চুক্তি নবায়ন মমতা আটকাতে পারবেন না। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সকল পরিবারের হাতে
2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা। 2011 সাল থেকে 2024 গেল 13 বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগ্য পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ, যার ফলস্বরূপ উত্তরবঙ্গে কখনো বন্যা আর কখনো তীব্র খরা। তিস্তায় বাগড়া দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের দিকেও। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা। আর এবার দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণংদেহী রাজ্যটির মুখ্যমন্ত্রী। এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা। তাদের মতে এই ধরনের আচরণ প্রতিবেশী দুই দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মমতা নিজে মনে করছেন যে তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন প্রধানমন্ত্রী। এই যে তার নিজের চিন্তাভাবনাটা দুই দেশের সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিচ্ছে। বর্ষিয়ান এই সাংবাদিক 2011 সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের কড়া সমালোচনাও করেন। বলেন, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন 3 বার মুখ্যমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন কলকাতায়, কিন্তু মমতা বোঝেননি। তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকায় যায় সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবশঙ্কর মেনন, হু ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, শিবশঙ্কর মেনন 3 বার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। তাকে বোঝাবার চেষ্টাকে তুই বুঝতে চান, আমি বুঝবো না। শিবশঙ্কর খুব চড়ে গেছে। চিফ মিনিস্টার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ABCD, তাকে তুমি ইংরেজিতে আগে শেখাও, তারপর তোমার ডিপ্লোমেসি ফরেন অফিসের সঙ্গে কথা বলতে হয় কিভাবে সেটা তাকে জানতে হবে। বিশ্লেষকরা বলছেন, বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের HSC ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের মাদ্রাসা ও কারিগরি বোর্ড ছাড়াও সাধারণ 8টি বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। সিলেটের পরীক্ষা 9 জুলাই থেকে শুরু হবে। এবারও পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,000-এর বেশি। মোট 2,725টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। ইতোমধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জামাদি, বসানো হয়েছে আসন বিন্যাস। শিক্ষাবর্ষ শেষ হতে চললেও মাধ্যমিকের নতুন কারিকুলামের মূল্যায়ন প্রক্রিয়ায় চূড়ান্ত হয়নি। 7টি স্কেলে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। একে সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে 7 স্কেলে মূল্যায়ন পদ্ধতি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষা বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর মাধ্যমিক পর্যায়ের 9ম শ্রেণী পর্যন্ত চলছে নতুন কারিকুলাম। তবে গত বছর থেকেই অভিভাবক সহ নানা অংশীজনের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি ঢেলে সাজাতে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিষয়ে 5 ঘন্টার মূল্যায়ন হবে। মূল্যায়নের 65% হবে লিখিতভাবে, আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে 35%। প্রারম্ভিক থেকে শুরু করে বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য এই 7টি স্তরে মূল্যায়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেখানে প্রারম্ভিক পর্যায়ে পারদর্শিতার সর্বনিম্ন স্তর আর অনন্য হলো সর্বোচ্চ স্তর। প্রত্যেকটারই একটার ইকুয়াল ইন্টারভেল আছে, মানে সম দূরত্বে অবস্থান করছে এই 7টা লেভেলের প্রত্যেকটা।
এছাড়া একটি শ্রেণীতে দুটি বিষয়ে কাঙ্ক্ষিত পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া যাবে। তাকে যে দুইটা বিষয়ের জন্য আমরা বলছি যে রিপিট করব, সেটা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নয়। একাদশ শ্রেণীর ক্লাসে করবে, একাদশ শ্রেণীর পড়ায় পড়বে, শুধু সামষ্টিক মূল্যায়ন পরবর্তী বছরে যেটা হবে সেখানে গিয়ে সে ওই দুটো বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে চলতি শিক্ষাবর্ষের প্রথম 6 মাস পার হয়ে গেলেও এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে না পারাকে দুর্বলতা বলছেন শিক্ষাবিদরা। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের যে মূল্যায়ন পদ্ধতি আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড অনেক টেস্ট আছে, সেগুলোর সাথে আমাদের এটা সামঞ্জস্যপূর্ণ না। আমি মনে করি এগুলো সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে নতুন কারিকুলামের সব দিক সাজানো হয়েছে বলে দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর নদী শাসনে ব্যয় বাড়ল 250 কোটি টাকা। অর্থ বছর শেষ হওয়ার একদিন আগে ছুটির দিনে শনিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির জরুরি বৈঠকে ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। পদ্মা সেতুর ব্যয় বাড়লেও কাজ শেষ হওয়ায় মেয়াদ আর বাড়ছে না বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। পদ্মা সেতুর নদী শাসন ব্যয়সহ সিলেট তামাবিল মহাসড়কের 2টি প্যাকেজের কেনাকাটা এবং সার ও ভোজ্য তেল সহ মোট 6টি কেনাকাটায় প্রায় 3000 কোটি টাকার ব্যয়ের প্রস্তাব পাশ করা হয়েছে। আগে নদী শাসন কাজের জন্য যা ধরা ছিল, 2টি কারণে অতিরিক্ত কাজ করতে হয়েছে। এই জন্য সিনিয়র হাইড্রো কর্পোরেশন লিমিটেড তারা মূল্যবৃদ্ধির প্রস্তাব দাখিল করেছে। মূল চুক্তি মূল্য ছিল 8,707 কোটি 81,41,446 টাকা। সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে 9,834 কোটি 77,45,349 টাকা। এবার আর শুধু পণ্য ওঠানামা কিংবা জাহাজ হ্যান্ডেলিং নয়, একেবারেই ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিলিয়ন ডলার লাভের আশায় নিজেদের ইয়ার্ড ও টার্মিনাল বিনিয়োগের জন্য দেয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দরে পরিচালনায় দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ। চলছে জাহাজে কন্টেনার উঠানামাও। নিরাপত্তা সরঞ্জাম এবং নির্ধারিত পোশাক পরে কাজ করছেন দেশি বিদেশি শ্রমিকেরা। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। যতগুলো বড় বড় শিপিং লাইন আছে, টার্মিনাল অপারেটর আছে, তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে। দেশের স্বার্থ, চট্টগ্রামবাসীর স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ এখানে হবে না। শুধু বন্দর কেন্দ্রিক পণ্য হ্যান্ডেলিং নয়, চট্টগ্রাম বন্দর সেই নীতি থেকে সরে এসে অনেকটা ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরছে। বন্দর ব্যবহার এবং বিনিয়োগে একের পর এক বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ায় এই সিদ্ধান্ত। চলতি বছরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি। একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো, কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যেখানে সুযোগ পাওয়া উচিত, তাহলে কম্পিটিশনটা হবে, আর কম্পিটিশন হলে কাজটা ভালো হবে। শুধু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি নয়, বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনালের 3টি টার্মিনাল লালদিয়া চরে আসছে বিদেশি বিনিয়োগ। এনসিটি, সিসিটি এবং জেসিবি সহ বন্দরের জেটিগুলো পরিচালনা করছে বেশ কটি দেশীয় বার্তা অপারেটর প্রতিষ্ঠান। বন্দর উন্নয়ন, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনোলজি আনা, সার্ভিস ভালো করার ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করবে আমরা চাই। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর এখন ল্যান্ডলর্ড বন্দর হতে চায়, তার জমি ব্যবহার করতে চায় বিদেশি বিনিয়োগকারীরা।
আর বিদেশি প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে। প্রথম পর্যায়ে বিনিয়োগ করেছে সৌদি আরব কর্তৃক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এখন তাদের নিয়ন্ত্রণে। একইভাবে বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। ব্রাহ্মা জাতের গরু নিষিদ্ধের কথা দেশের আইন নীতিমালার কোথাও নেই, বরং বিফ ক্যাটল ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নে ব্রাহ্মা পালনকে এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে আইএমইডি। বিশেষজ্ঞরা বলছেন, কম দামে গরুর মাংসের চাহিদা মেটাতে ব্রাহ্মার মতো মাংস উৎপাদনকারী জাতকে এগিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্রাহ্মার কোনো বীজ অবশ্যই এটাকে বলবো যে আমি অনুমোদন দিই না। ব্রাহ্মা নিষিদ্ধ এরকম কোনো বিষয়টা আমি এখনো জানি না। নিয়ন্ত্রিত, এটা নিষিদ্ধ। ভালো দিক হলো এটা অল্প খেয়ে বেশি গ্রোথ আসে। প্রথমেই আমরা বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মুখোমুখি। ব্রাহ্মা নিষিদ্ধ আনা যাবে না, কোনো বাণিজ্য নীতিমালা গভর্নমেন্টে কোথাও প্রজ্ঞাপনে এটা বলা নাই। এবার চোখ রাখতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরের বিফ ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রথম ধাপের মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদনে, যা প্রকাশ করা হয় 2018 সালে। ওই প্রকল্প মূল্যায়নের সপ্তম অধ্যায়ে ব্রাহ্মার লালন পালনকে উৎসাহিত করার সুপারিশ করেছে আইএমইডি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। ওই প্রকল্প পরিচালকও জানালেন, ব্রাহ্মা বাংলাদেশে নিষিদ্ধ এমন তথ্য নেই তার কাছে। এই গত 5-6 বছরে কোনো আইন, নতুন আইন হয়েছে কিনা এটা আমার ওইভাবে জানা নেই। বিগত আইনে এটা নিষিদ্ধ না। এবার যেতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরে। সংস্থার মহাপরিচালকের কাছে জানতে চাই, ব্রাহ্মা গরু বাংলাদেশে নিষিদ্ধ কি না। এটা আপনি যখন আইপিওতে দেখবেন যে ব্রাহ্মা গরু দেশে আনা নিষিদ্ধ, এরকম কিছু লেখা নেই। আমাদের মেইন স্ট্রিম কি দেশি গরু, হলস্টিন ফ্রিশিয়ান ক্রস। তা আমাদের এটা থাকতে আমার অন্য কিছু দরকারটা কি? দেশে যখন গরুর মাংসের দাম চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে, তখন সহজলভ্য করতে কি করা দরকার তা জানতে আমরা হাজির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে। মাংসটাকে কম দামে যদি দিতে চাই ভোক্তাদের কাছে, শুধু গরু কেন, আমি বলবো ছাগলের জন্য, ভেড়ার জন্য আমাদের এই মাংস জাতের দিকে চলে যেতে হবে। ব্রাহ্মা ঘিরে এত আলোচনা সমালোচনা শুরু 2021 সালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে সাদিক এগ্রোর আমদানি করা 19টি গরু জব্দ ও খালাসে হাইকোর্টের দেয়া আদেশে মিথ্যা ঘোষণায় ওই চালান আমদানির কথা বলা হলেও নিষিদ্ধ বলা হয়নি ব্রাহ্মাকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি ভেজা নয়াপল্টনের সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মী। চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবি, প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা নিয়ে মাঠে আওয়ামী লীগও। 1 ঘন্টা বৃষ্টিতেই মিরপুরে হাঁটু পানি, সুয়ারেজের লাইনের ময়লা উঠে একাকার, চরম দুর্ভোগ। নতুন করে ভাবাচ্ছে ডেঙ্গু, বছরে শত কোটি টাকা খরচেও অ্যাডিস দমনে ব্যর্থ 2 সিটি। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।